দেখো আজকে তোমাদের উচ্চ মাধ্যমিক ভূগোল পরীক্ষা সমাপ্তি হলো। তো দেখো এই পরীক্ষা কেউ বলতে পারবে না যে তোমাদের পরীক্ষা আজকের পরীক্ষা তোমাদের খারাপ হয়েছে। ইয়েস, দেখো আজকে উচ্চ মাধ্যমিকের যে ভূগোলের সেই কোশ্চেনটি তোমরা সম্পূর্ণ এমসিকিউ এসিকিউ একদম টোটাল 100% সঠিক উত্তরগুলো তোমরা একবার লিস্ট মিলিয়ে নাও। দেখো প্রথমে রয়েছে তোমাদের এমসিকিউ। প্রথমে এমসিকিউ বলছি, তারপর এসিকিউ তোমাদের বলবো। চলো দেখে নেওয়া যাক। প্রথম কোশ্চেন রয়েছে, কাস্ট অঞ্চলে যে মৃত্তিকা সৃষ্টি হয় তাকে কি বলে? দেখো তাকে বলা হয় কিন্তু টেরারোসা। তোমরা জানো লোহিত মৃত্তিকা রয়েছে টেরারোসা, চুনাপাথর যুক্ত অঞ্চলে, অর্থাৎ এ ইজ দ্য কারেক্ট আনসার। এরপর রয়েছে এখন তোমাদের সেকেন্ড কোশ্চেন, যে উপকূলে নদীর উপত্যকা সমকোণে মিলিত হয় তাকে কি বলে? তাকে কিন্তু বলা হয় রিয়া উপকূল, অর্থাৎ সি ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, একদম 100% কোনো কথা শুনবে না। ঠিক আছে, সোয়ালো হোল যে পথ দ্বারা ভূগর্ভের সাথে যুক্ত থাকে তাকে কি বলে? তাকে বলা হয় কিন্তু পোনর্স। ওই চুনাপাথর যুক্ত অঞ্চলে যে গর্তগুলো আছে সেই গর্তের মধ্য দিয়ে বা সোয়ালোর বা সিঙ্কহোল দিয়ে জলগুলো যখন প্রবেশ করে সেই প্রবেশ পথগুলোকে বলা হয় পোনর্স। এরপরে রয়েছে দেখো তোমাদের হার্ড প্যান। দেখো হার্ড প্যান গঠিত হয় যে প্রক্রিয়ার মাধ্যমে, সেটি হলো পর্জলাইজেশন, অর্থাৎ সি ইজ দ্য কারেক্ট আনসার, পর্জলাইজেশন অর্থাৎ সি উত্তর। এরপরে রয়েছে দেখো তোমাদের পঞ্চম নম্বরের কোশ্চেন, মৃত্তিকার অনুক্রমে মৃত্তিকার এ স্তর থেকে বি স্তরে খনিজ পদার্থের অপসরণ পদ্ধতিকে বলা হয় কিন্তু ইলুভিয়েশন, অর্থাৎ বি ইজ দ্য কারেক্ট আনসার, ইলুভিয়েশন। এরপরে রয়েছে দেখো তোমাদের 6 বলা হয়েছে জলাভূমি অঞ্চলে জন্মায় এমন উদ্ভিদকে কি বলা হয়? হাইড্রোফাইট। হাইড্রোফাইট। আর যারা করবে দেখো হাইড্রোফাইট এটা 100% উত্তর। আর হ্যালোফাইট কিন্তু লবণাম্ব উদ্ভিদ বা লবণাম্ব উদ্ভিদ। ঠিক আছে? বা ম্যানগ্রোভ উদ্ভিদ, এটা কিন্তু হবে না। হবে কিন্তু এ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে তোমরা যারা রয়েছে পরের কোশ্চেন আমি দেখে নিচ্ছি। পরের কোশ্চেন 7। 7 এ বলা হয়েছে প্রেইরি অঞ্চলে যে মৃত্তিকার প্রাধান্য দেখা যায় সেটি হলো কিন্তু দেখো, সেটি সম্পূর্ণ উত্তর আমি বলে দিচ্ছি। দেখো রয়েছে পেইরি, তার মানে চানো যে মৃত্তিকা, চানো যে মৃত্তিকা বি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের মৃত্তিকা। এগুলো কিন্তু আমি টোটাল তোমাদের বলে দিয়েছি। মৃত্তিকার পিএইচ এর মান 7 এর কম হলে তাকে বলা হয় কিন্তু আম্লিক মৃত্তিকা, বেশি হলে কিন্তু ক্ষারকীয় মৃত্তিকা, অর্থাৎ অম্লধর্মী মৃত্তিকা বা অ্যাসিডিক মৃত্তিকা হলো 7 এর বি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে চলো দেখে নিচ্ছি তোমাদের পরের কোশ্চেন রয়েছে। দেখো পরের কোশ্চেন আমি দেখে নিচ্ছি, আমার মাউসটা একটু প্রবলেম করছে। তো রয়েছে তোমাদের 9। 9 এ বলা হয়েছে নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদে সৃষ্ট হতে পারে উভয় গোলার্ধের নিম্নলিখিত কোন অক্ষাংশে? দেখো নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদ কত ডিগ্রি অক্ষাংশে সৃষ্টি হতে পারে? উত্তর কিন্তু হবে তোমাদের সি ইজ দ্য কারেক্ট আনসার, অর্থাৎ 35 ডিগ্রি থেকে 65 ডিগ্রি, তার মানে নর্থ এবং সাউথ। তার মানে উত্তর কিন্তু সি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের 10 এ বলা হয়েছে উদ্ভিদের জন্য প্রয়োজনীয় প্রাথমিক পরিপোষকের উদাহরণ কি? উত্তর কিন্তু নাইট্রোজেন, এনপিকে, অর্থাৎ এখানে রয়েছে নাইট্রোজেন, ডি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো ফ্রান্সের রোন উপত্যকায় প্রবাহিত শীতল স্থানীয় বায়ুর নাম কিন্তু মিস্ট্রাল, অর্থাৎ বি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের রয়েছে 12 তে রয়েছে রামসার সম্মেলনের মূল উদ্দেশ্য কি? জলাভূমি সংরক্ষণ। এটি প্রথমে ইরানে হয়েছিল, আমাদের পূর্ব কলকাতায় রয়েছে, অর্থাৎ এটি কিন্তু উত্তর কিন্তু জলাভূমি সংরক্ষণ। আর এরপরে রয়েছে দেখো তোমাদের 13 তে বলা হয়েছে জলাধার থেকে অতিরিক্ত জল ছাড়ার ফলে বর্ষাকালে সৃষ্ট যে বন্যা হয় তাকে বলা হয় আধা প্রাকৃতিক দুর্যোগ, অর্থাৎ সি ইজ দ্য কারেক্ট আনসার, আধা প্রাকৃতিক দুর্যোগ। ওকে, এরপরে রয়েছে দেখো তোমাদের 14, সংরক্ষণযোগ্য উদ্ভিদ ও প্রাণীদের সংখ্যা যে পুস্তকের মাধ্যমে নথিভুক্ত করা থাকে তাকে রেড ডেটা বুক বলে, অর্থাৎ রেড ডেটা বা রেড ডাটা তোমরা যাই বলো, উত্তর কিন্তু বি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের বিশুদ্ধ কাঁচামাল। দেখো এখানে বলা হয়েছে বিশুদ্ধ কাঁচামালের দ্রব্য সূচক বা ম্যাটেরিয়াল ইনডেক্স কত? 1 এর কম। ঠিক আছে, 1 এর কম ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের রয়েছে 16 তে বলা হয়েছে শিল্পের অবস্থানগত তথ্য সর্বপ্রথম কে প্রবর্তন করে? উত্তর কিন্তু হবে আলফ্রেড ওয়েবার, অর্থাৎ এ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের এরপরে রয়েছে দেখো তোমাদের 17, মালয়েশিয়ায় একটি গুরুত্বপূর্ণ শিল্পের নাম কি? দেখো রবার শিল্প তোমরা জানো, ডি ইজ দ্য কারেক্ট আনসার। আর বড় কোশ্চেন সব সম্পূর্ণ কিন্তু তোমাদের কমন পড়েছে। 100 এর মধ্যে 100% কমন পড়েছে। ভারতের কার্পাস বয়ন শিল্পের উন্নতি লাভে একটি সর্বাধিক প্রযোজক কারণ কোনটি? দেখো কৃত্রিম তন্তুর অভাব হবে না। তারপর ভারতের উত্তরে হিমালয় পর্বতের শীতল, এটাও হবে না। তারপরে রয়েছে ভারতের সঙ্গে অন্যান্য আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা বিভিন্ন থাকতেই পারে, কিন্তু এটা হবে ডি। দেখো ভারতের কার্পাস বস্ত্রের বিপুল চাহিদা, অর্থাৎ ডি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের দেখো জনসংখ্যা বিবর্তন তত্ত্বটির
ধারণা কে দিয়েছেন ১ম? ওয়ার্নার থমসন। ওয়ার্নার থমসন ১৯২৯ সালে এর ধারণা দিয়েছেন। অর্থাৎ A ইস দ্যা কারেক্ট আনসার। এরপরে রয়েছে ২০ তে রয়েছে জনসংখ্যা বিবর্তন মডেলের ১ম পর্যায়কে বলা হয় প্রাক শিল্প বিপ্লবের সময়কালকে। অর্থাৎ শিল্প বিপ্লবের আগের পর্যায়কে বলা হয়। অর্থাৎ A ইস দ্যা কারেক্ট আনসার। এরপরে দেখে নিচ্ছি নিম্নলিখিত। দেখো ২১ এ রয়েছে নিম্নলিখিত কোনটি ভারতের মেগা সিটি? উত্তর কিন্তু হবে মুম্বাই। সি ইস দ্যা কারেক্ট আনসার। এরপরে চলো তোমাদের রয়েছে এসএকিউ। এসএকিউর মধ্যে রয়েছে দেখো আমরা দেখে নিচ্ছি এসএকিউ। এসএকিউর মধ্যে রয়েছে ফিয়র্ড উপকূল। দেখো ফিয়র্ড উপকূল কাকে বলে? তোমরা নাতিশীতোষ্ণ অঞ্চলে তোমরা জানো হিমবাহের অবঘর্ষের ফলে যে ইউ আকৃতির যে উপত্যকা তৈরি করে তাকে কিন্তু ফিয়র্ড উপকূল বলে। এরপরে রয়েছে তোমার নরওয়ে উপকূল। পশ্চাৎ তটভূমি কাকে বলে? সমুদ্র জলের ঊর্ধ্বসীমা থেকে ভৃগু বা পার পর্যন্ত যে অঞ্চলটি রয়েছে তাকে কিন্তু পশ্চাৎ তটভূমি বলে। অনুগামী নদী কাকে বলে? ভূমিভাগের ঢাল বেয়ে যে নদী প্রবাহিত হয় কিংবা ভূমিভাগের প্রারম্ভিক ঢাল অনুসারে যে নদী প্রবাহিত হয় তাকে অনুগামী নদী বলে, যেমন গঙ্গা নদী। তাই এরপর রয়েছে কেন্দ্র বিমুখ নদী জলনির্গম প্রণালী কাকে বলে? কোন উঁচু ভূভাগ কিংবা গম্বুজাকৃতি ভূভাগ কিংবা কোন শঙ্কু আকৃতি পাহাড় থেকে বিভিন্ন নদীগুলো যখন চারিদিকে নেমে যায় তখন তাকে বলা হয় কেন্দ্র বিমুখ জলনির্গম প্রণালী বা কেন্দ্র বহির্মুখী জলনির্গম প্রণালী। নদী মঞ্চ কাকে বলে? দেখো নদী মঞ্চ বা মঞ্চ। দেখো নদীর গতিপথে নদীর উপত্যকার দুপাশে যখন ধাপযুক্ত নুড়ি পলি বালি কাকর জমা হয়ে যে ধাপযুক্ত মঞ্চের মতো যে ভূভাগ তৈরি করে তাকে কিন্তু নদী মঞ্চ বলা হয়। ঠিক আছে? নদীর পুনর্জীবন লাভের ফলে কিন্তু গঠিত হয়। আঞ্চলিক মৃত্তিকা কাকে বলে? দেখো পৃথিবীর যে সমস্ত জলবায়ু অঞ্চলে আ আম আ আ উদ্ভিদ উদ্ভিদ রয়েছে, তারপরে বলতে পারো উদ্ভিদ, মৃত্তিকা, জলবায়ু প্রভৃতির উপর নির্ভর করে যে মৃত্তিকা গড়ে ওঠে তাকে আঞ্চলিক মৃত্তিকা বলে। অর্থাৎ পৃথিবীর অক্ষাংশ বরাবর উদ্ভিদ এবং উদ্ভিদ আর বলা যায় তোমরা বলতে পারো হ্যাঁ, আ উদ্ভিদ এবং জলবায়ুর উপর নির্ভর করে যে মৃত্তিকা গড়ে ওঠে তাকে আঞ্চলিক মৃত্তিকা বলে। যেমন লোহিত মৃত্তিকা, পর্জল মৃত্তিকা, ল্যাটেরাইট মৃত্তিকা, চার্নোজেম মৃত্তিকা, সিরোজেম মৃত্তিকা এগুলো কিন্তু হলো আঞ্চলিক মৃত্তিকার উদাহরণ। সোলাম কাকে বলে? মৃত্তিকার A ও B স্তরকে একত্রে সোলাম বলে। এটি একটি ঝুরঝুরে শিথিল স্তর। ঠিক আছে? যেখানে উদ্ভিদ জন্মানোর প্রকৃত মাটি হলো সোলাম। এরপরে রয়েছে এটল কাকে বলে? দেখো এটল হলো রিংয়ের মতো রিংয়ের মতো দেখো এটল হলো রিংয়ের মতো বেষ্টনকারী বিভিন্ন প্রবালগুলো যখন সমুদ্রের মধ্যে বেড়ে ওঠে তখন তাকে কিন্তু এটল বলে। এটল কোন দ্বীপকে কেন্দ্র করে কিন্তু গড়ে উঠতে পারে। ঠিক আছে? তো বিভিন্নভাবে এই সংজ্ঞা কিন্তু বলা যায়। এরপরে প্রস্রবণ রেখা কাকে বলে? যখন কোন প্রস্রবণ দেখো যখন কোন প্রস্রবণ একই রেখা বরাবর যখন কোন প্রস্রবণ গড়ে ওঠে তখন তাকে প্রস্রবণ রেখা বলে। পার্বত্য অঞ্চলের দেখো পার্বত্য অঞ্চলের পাদদেশে এই ধরনের প্রস্রবণ রেখা দেখা যায়। ভাসমান জলজ উদ্ভিদের মূল কেমন হয়? দেখো গুচ্ছাকারে হয় এবং সুগঠিত হয়। ভাসমান জলজ উদ্ভিদ তোমরা জানো কচুরিপানা। ভাসমান কচুরিপানার মূলগুলো কিন্তু সুগঠিত এবং গুচ্ছাকারে হয়। এরপরে চলো রয়েছে দেখো মরু উদ্ভিদের ২টি অভিযোজনগত বৈশিষ্ট্য কি? দেখো তোমরা জানো মরু উদ্ভিদের কিন্তু ২টি অভিযোজনগত বৈশিষ্ট্য তোমরা কিন্তু অনেকেই জানো কিন্তু এই কোয়েশ্চেনটি। মরু উদ্ভিদে রয়েছে দেখো মরু উদ্ভিদের আ মূলগুলি মাটির অনেক গভীরে প্রবেশ করে। মরু উদ্ভিদের পাতাগুলো কাঁটায় পরিণত হয়। মরু উদ্ভিদের যে কাণ্ডগুলো মোম দ্বারা আবৃত থাকে। ঠিক আছে? আ জ মরু উদ্ভিদের যে রন্ধ্রগুলো সেই রন্ধ্রগুলো কিন্তু ভেতর দিকে থাকে। তার কারণ বাইরের দিকে থাকলে বাষ্পীভূত হবে। তাই পত্ররন্ধ্রগুলো কিন্তু ভেতর দিকে কিন্তু অবস্থান করে। তোমরা কিন্তু অনেকেই জানো। এরপরে রয়েছে দেখো তোমাদের পরের কোয়েশ্চেন দেখে নাও ৭ এ রয়েছে দেখো -৯৯ তরল নাইট্রোজেনের মধ্যে শস্য বীজ সংগঠনের কি ধরনের আ বি আ সংরক্ষণ করে? দেখো এটা ইন ভিট্রো। আমি বলে দিচ্ছি ইন ভিট্রো। ইন ভিট্রো দেখো আর এর বাংলা আমি বলতে পারব না ইন ভিট্রো। ঠিক আছে? ইন ভিট্রো। এরপরে রয়েছে দেখো ৮ এ রয়েছে নিজস্ব প্রাকৃতিক পরিবেশে বৈচিত্র্য সংরক্ষণকে কি বলে? জীববৈচিত্র্য সংরক্ষণকে কি বলে? দেখো নিজস্ব প্রাকৃতিক ইন সিটু ইন ইন সিটু সংরক্ষণ বা আ অ স্ব স্বস্থানীয় সংরক্ষণ। স্বস্থানীয় স্বস্থানীয় সংরক্ষণ যেটা বলা হয়। ঠিক আছে? এরপরে রেগুলিত কাকে বলে? মৃত্তিকার A, B ও ও সি এই ৩ টি স্তরকে একসঙ্গে রেগোলিথ বলে। রেগোলিথ হলো উদ্ভিদ জন্মানোর পক্ষে প্রকৃত মাটি যেটি আবহাওয়া বিকারের ফলে শিথিল চূর্ণ বিচূর্ণ আ উম আ শিলাখণ্ডগুলো দেখো ঝুরঝুরে শিলাখণ্ডগুলো ভূপৃষ্ঠের উপরে যখন অবস্থান করে তখন তাকে রেগোলিথ বলে। রেগোলিথ কিন্তু প্রকৃতপক্ষে মাটি নয়। ঠিক আছে? এটি মৃত্তিকার A, B ও C ৩ টি স্তর নিয়ে কিন্তু গঠিত থাকে। অনুসারী শিল্প কাকে বলে? প্রধান শিল্পকে কেন্দ্র করে যে ধরনের ছোট শিল্প গড়ে ওঠে তখন তাকে অনুসারী শিল্প বলে। যেমন হলদিয়া পেট্রোকেমিক্যাল শিল্প রয়েছে, মোটর গাড়ি নির্মাণ শিল্প রয়েছে। এই ধরনের শিল্পকে কেন্দ্র করে ছোট নাট বল্টু, কাঁচ
তারপরে রবার, টায়ার, টিউব আর এই ধরনের শিল্প কিন্তু গড়ে ওঠে এই প্রধান শিল্পকে কেন্দ্র করে। সেই ধরনের শিল্প হলো অনুসারী শিল্প। অর্থাৎ প্রধান বা মূল বা প্রধান শিল্পকে কেন্দ্র করে ছোট শিল্প গড়ে ওঠে, তখন থেকে অনুসারী শিল্প বলে। দুর্গাপুরকে ভারতের রুর বলা হয় কেন? তোমরা পারবে এটা? ঠিক আছে? দেখো, জার্মানির একটি রুর অঞ্চল রয়েছে। সেই রুর উপত্যকায় প্রচুর পরিমাণে কয়লাকে কেন্দ্র করে সেখানে ভারী লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র গড়ে উঠেছে। ঠিক সেইভাবে আমাদের ভারতবর্ষের দামোদর উপত্যকায় রয়েছে দামোদর উপত্যকায় উন্নত মানের কয়লাকে কেন্দ্র করে সিমেন্ট শিল্প, লৌহ ইস্পাত শিল্প একেকটা ভারী শিল্প গড়ে উঠেছে। তাই আমাদের ভারতবর্ষের দুর্গাপুরকে ভারতের রুর বলা হয়। এরপরে মানুষ জমির অনুপাত কাকে বলে? দেখো, কোন দেশ বা কোন অঞ্চলের মোট জনসংখ্যার সঙ্গে মোট কার্যকারী জমির অনুপাতকে মানুষ জমির অনুপাত বলা হয়। অবিশুদ্ধ কাঁচামাল ব্যবহার করে গড়ে ওঠে এমন ২ টি শিল্পের নাম উল্লেখ করো। অবিশুদ্ধ কাঁচামাল। এখানে কিন্তু বিশুদ্ধ কাঁচামাল বলেনি, অবিশুদ্ধ মানে লৌহ ইস্পাত শিল্প রয়েছে, লৌহ ইস্পাত শিল্প রয়েছে। তারপরে বলতে পারো চিনি, চিনি শিল্প রয়েছে এগুলো। এরপরে রৌরকেলা, বোকারো, ভিলাই ৩ অথবা দিয়ে কিন্তু বলেছে কোন, কোন বৃহৎ শিল্প গড়ে উঠেছে। দেখো, এটি কিন্তু পূর্ব ভারতের একটি বৃহৎ শিল্পকেন্দ্র গড়ে উঠেছে পূর্ব ভারতে, পূর্ব এবং মধ্য ভারতে। এরপর রয়েছে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের সমস্যা, কাঁচামালের সমস্যা। ঠিক আছে? খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের প্রধান সমস্যা কাঁচামালের সমস্যা। তারপরে রয়েছে যোগাযোগ, উন্নত যোগাযোগ ব্যবস্থার সমস্যা রয়েছে। ঠিক আছে? আন্তর্জাতিক বাজারের সঙ্গে প্রতিযোগিতা রয়েছে, এগুলো রয়েছে। ঠিক আছে? অনিয়মিত বিদ্যুতের যোগান রয়েছে। এগুলো তোমরা বলতে পারো খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের সমস্যা। এরপরে রয়েছে অস্থানীয় শিল্প কাকে বলে? তোমরা পারবে। আ জি জিডিপি দেখো, গ্রস ডোমেস্টিক প্রোডাকশন। ডোমেস্টিক প্রোডাকশন তোমরা যারা বা এখানে গ্রস ডেভেলপমেন্ট প্রোডাকশন হতে পারে। তবে গ্রস ডোমেস্টিক প্রোডাকশন রয়েছে। আর দেখো, তোমাদের ব্রড কোয়েশ্চেন এর ক্ষেত্রে কোনো কথা নেই। দেখো, সমুদ্র তরঙ্গের ক্ষয়কার্যের ফলে এই ধরনের কোয়েশ্চেন অবশ্যই 100% কমন পড়েছে। মৃত্তিকা সৃষ্টিতে আদিশিলা এবং জলবায়ুর ভূমিকা কি? এই ধরনের কোয়েশ্চেন কমন পড়েছে। জীববৈচিত্র্য হটস্পট কাকে বলে? কমন পড়েছে। নাতিশীতোষ্ণ গুণপাত কমন। ওজোন গহ্বর কাকে বলে? কমন। দুর্যোগ বিপর্যয়ের পার্থক্য আধা প্রাকৃতিক দুর্যোগ কমন। তারপর রয়েছে দেখো তোমাদের আম আ ভারতীয় কৃষিতে সবুজ বিপ্লবের প্রভাব 100% কমন। নিবিড় জীবিকা সত্তা বৃদ্ধি কৃষিতে মাথাপিছু উৎপাদন কেন? কমন। আর শস্য সমন্বয় কমন। পৃথিবীর দেখো অসম জনবন্টনের কারণগুলো উল্লেখ করো। কমন। হলদিয়া বন্দরের গড়ে ওঠার কারণ কি? কমন। তারপরে রয়েছে কি ধরনের ভৌগোলিক পরিবেশে বিক্ষিপ্ত জনবসতি গড়ে ওঠে? কমন। 100% কমন। কোন কথা হবে না। ঠিক আছে? যারা বলেছ কমন পড়েনি তারা গত ভিডিও দেখে এসো এবং ১ মাস আগে যে ভিডিও দেখেছি সেই ভিডিও তোমরা দেখে আসবে। সেই ভিডিও কিন্তু গুলো কিন্তু এখনো ডাউনলোড করা আছে। মানে আপলোড করা আছে। এরপর রয়েছে দেখো, পরিকল্পনা অঞ্চলের একটি বৈশিষ্ট্য উল্লেখ করো। পৃথিবীর বিভিন্ন দেশে অধিক জনসংখ্যার সমস্যা সমস্যা সৃষ্টির কারণ কি? দেখো, পৃথিবীতে বিভিন্ন অঞ্চলের জনসংখ্যার সমস্যা এই কোয়েশ্চেন কিন্তু অবশ্যই তোমরা লিখতে পারবে। আর পরিকল্পনা অঞ্চলের বৈশিষ্ট্য তোমাদের দিয়েছি। আর আমি দিয়েছি নগরায়নের সমস্যা। পৃথিবীর জনসংখ্যা অধিক বৃদ্ধি পাওয়ার ফলে কি সমস্যার সৃষ্টি হতে পারে তোমরা সবাই জানো। আর তোমাদের মূল্যবান কমেন্ট অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে। কে কটি করতে পেরেছো সেটাও আমাকে বলবে। ধন্যবাদ তোমাদের সবাইকে। থ্যাংক ইউ। তোমাদের পরীক্ষা আশা করি তোমাদের একদম ৭০ নাম্বারে তোমরা আনসার করে আসতে পেরেছো। ধন্যবাদ তোমাদের সবাইকে। পরবর্তীতেই দেখো তোমাদের ক্লাসগুলো আসবে, সেগুলো তোমাদের চাকরি সংক্রান্ত। উচ্চ মাধ্যমিকের পরে তোমরা কে কি করবে, কোন বিষয় নিয়ে পড়বে, কোন স্ট্রিম নিয়ে পড়বে সেগুলো অভিজ্ঞ শিক্ষকের দ্বারা কিন্তু তোমাদের সম্পূর্ণ আমি প্রেজেন্টেশন করব ২-১ দিনের মধ্যে। ধন্যবাদ। তোমরা এখন আনন্দ করতে থাকো। ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।